চ্যাপ্টার ৩৪৯ পয়জন বটল। রিড স্টিভের সেই গগনভেদী চিৎকারে দুর্বল হয়ে পড়া মিস শ্যারনের মুখেও যন্ত্রণার ছাপ ফুটে উঠল। যাই হোক, তিনি অনেক কষ্টে নিজের হাতের তালু বন্ধ করতে সক্ষম হলেন। এর ফলে চারদিকের আলোর রশ্মিগুলো বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেই মায়াবী রহস্যময় ব্রোঞ্জের দরজাটি অদৃশ্য হয়ে গেল। ক্লাইন বুঝতে পারল যে পরিস্থিতি এখন বেশ খারাপের দিকে যাচ্ছে। নিজের মাথার অসহ্য যন্ত্রণা সহ্য করেই সে দ্রুত এক পা পিছিয়ে গেল এবং আগুনের ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যেই তার শরীর অদৃশ্য হয়ে গেল এবং অন্য একদিকের বিস্ফোরণের অগ্নিকুণ্ড থেকে সে আবার আবির্ভূত হল। সে পাল্টা আক্রমণ করার জন্য সবেমাত্র লাফ দিয়ে বেরিয়েছে। এমন সময় সে দেখল সেই গাঢ় লাল রঙের আলখাল্লা পরা মধ্যবয়স্ক লোকটা, অর্থাৎ স্টিভ, তার পিছু না নিয়ে বরং নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। স্টিভকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। ক্লাইন হঠাৎ করেই খুব অস্থির অনুভব করতে শুরু করল। তার মাথা ঝিমঝিম করছিল এবং পেটে প্রচণ্ড মোচড় দিচ্ছিল। সে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ল, কিন্তু কেন এমন হচ্ছে তার কোনো কারণ সে বুঝতে পারল না। ম্যারিক, যে মাত্রই সেই তীক্ষ্ণ চিৎকার থেকে ধাতস্থ হয়েছে, তার মধ্যেও এক অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিল। সে অনবরত নিজের হাত দিয়ে নিজের শরীর খামচাতে শুরু করল, যেন তার শরীরে নিয়ন্ত্রণহীন চুলকানি শুরু হয়েছে। সে হাঁপাচ্ছিল এবং নিজের লম্বা তীক্ষ্ণ নখ দিয়ে নিজের গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলছিল। এর ফলে তার শরীরে সাদা রঙের আঁচড়ের দাগ পড়ে গেল। সে যত বেশি আঁচড়াচ্ছিল, দাগগুলো তত বেশি গভীর হচ্ছিল এবং এক পর্যায়ে সেখান থেকে লাল রক্ত চুইয়ে পড়তে শুরু করল। শ্যারন মাটিতে লুটিয়ে পড়লেন এবং তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না। তার নীল রঙের চোখগুলো ঘোলাটে হয়ে গিয়েছিল, যেন তিনি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। বিষ, তিনি ফিসফিস করে এই একটি শব্দই উচ্চারণ করলেন। শ্যারনের থেকে খুব বেশি দূরে নয়, স্টিভ তার শক্ত করে আটকানো মুষ্টির দিকে তাকিয়েছিল। সে সেই রহস্যময় কারুকাজ করা ব্রোঞ্জের দরজা আর সেটার ভেতর থেকে আসা অবর্ণনীয় গন্ধটাকে বেশ ভয় পাচ্ছে বলে মনে হল। সে হুট করে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পেল না। তার ডান হাতে সে স্কারলেট লুনার করোনা ধরেছিল, যেখান থেকে পূর্ণিমার চাঁদের মতো ঠান্ডা লালচে আলো বের হচ্ছিল। নিজের বাম হাত দিয়ে সে তার পকেট থেকে একটা বাদামি রঙের স্বচ্ছ কাঁচের বোতল বের করল এবং নাক ছিঁটকাল। বায়োলজিক্যাল পয়জন বটল দিয়ে হুটহাট ভিন্ন ভিন্ন ধরনের বিষ তৈরি করা যায়। যতক্ষণ এটা খোলা থাকবে ততক্ষণ এর বিষ ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়বে। 1 মিনিটেরও কম সময়ে এর কার্যকারিতা শুরু হবে এবং সময়ের সাথে সাথে উপসর্গগুলো কেবল খারাপই হতে থাকবে। 4 মিনিটের মধ্যে যদি তুমি এই বিষাক্ত পরিবেশ থেকে বের না হও, তবে এর মারাত্মক প্রভাবগুলো আর ঠেকানো যাবে না, যেমন মৃত্যু। কি আফসোস! আমি ভেবেছিলাম জেসন এই মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারবে। শ্যারন, তোমার উপর এই বিষ কাজ করত না, কারণ স্পিরিট বডি বিষকে ভয় পায় না। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে স্কারলেট লুনার করোনা আছে, যা তোমাকে তোমার রূপ পরিবর্তন করতে দিচ্ছে না। হয়তো তুমি প্রতিরোধ করা ছেড়ে দিয়ে আমাকে তোমার ভেতরের গোপন সৌন্দর্যগুলো দেখার সুযোগ দিতে পারো। সে বেশ আয়েশ করে তার হাতের সেই মিস্টিক্যাল আইটেমের ক্ষমতাগুলোর বর্ণনা দিচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে ক্লাইন আর তার সঙ্গীদের পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা হারানোর জন্য অপেক্ষা করছে এবং তারপর সে আক্রমণ করবে। যাই হোক, টায়ার তার উদ্দেশ্য বুঝতে পারল না। স্কারলেট লুনার করোনার প্রভাবে হিতাহিত জ্ঞানশূন্য সেই ওয়্যারউলফ কোনো দ্বিধা ছাড়াই পাল্টা আক্রমণ শুরু করল। সে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার থাবা দিয়ে ম্যারিকের শরীর চিরে ফেলতে লাগল। ক্ল্যাং ক্ল্যাং ক্ল্যাং, ইস্পাতের ওপর নখ দিয়ে আঁচড়ানোর মতো শব্দ হতে লাগল এবং শেষ পর্যন্ত ম্যারিকের চামড়ায় রক্তাক্ত জখম দেখা দিল। ক্লাইন তার কপালে চাপ দিল। তার মনে হচ্ছিল তার কপাল উত্তপ্ত হতে শুরু করেছে, কিন্তু নেতিবাচক প্রভাবগুলো স্টিভের বর্ণনার মতো অতটা খারাপ ছিল না। মনে হচ্ছে সানব্রুচের অনবরত পবিত্রকরণ আর বিশোধন ক্ষমতার কারণে বিষের প্রভাব কমে গিয়েছে। ক্লাইন হঠাৎ করে বিদ্রুপের হাসি হাসল। তুমি কি ভাবছ আমরা বিষে নীল হয়ে যাওয়ার পর আমাদের ওপর আক্রমণ করবে? তুমি কি ভেবেছ আমি কেন তখন আতশবাজি ব্যবহার করিনি? কেন আমি শুধু বিস্ফোরকের ওপর ভরসা করেছিলাম? অত বড় বড় বিস্ফোরণের আওয়াজে আমি নিশ্চিতভাবেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছি। কাছাকাছি থাকা অফিসিয়াল বিয়ান্ডার্স এখনই এখানে ছুটে আসছে। তোমার হাতে আর বেশি সময় নেই। স্টিভ মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল, যার মুখ মেকআপের কারণে চেনার কোনো উপায় ছিল না। সে হঠাৎ করে হেসে উঠল এবং বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে একটা পোকা আছে যাকে আমি খুব সহজেই পিষে ফেলতে পারব। চিন্তা করো না, চার্চের লোকজন এখানে পৌঁছানোর আগেই তুমি নিশ্চিতভাবে মারা যাবে। স্টিভের কথা শেষ হওয়ার আগেই ক্লাইন হঠাৎ তার ডান হাতের রিভলভার তুলে একটা পিউরিফাইং বুলেট ছুঁড়ল। স্টিভ সামান্য একটু নড়ে তার অবস্থান পরিবর্তন করল এবং কয়েক মিটার দূরে সরে গেল। যাওয়ার পথে সে তার দেহের কয়েকটা ছায়াসদৃশ প্রতিচ্ছবি ফেলে গেল। যাই হোক, ক্লাইনের বুলেট স্টিভের গায়ে লাগল না, বরং এটা খোলা মাঠের ঠিক মাঝখানে আঘাত করল এবং মাটির ভেতর ঢুকে একটা বিকট আওয়াজ তৈরি করল।
আধ্যাত্মিক শক্তির একটা মৃদু হাওয়া বয়ে গেল। এর ফলে ম্যারিকের জম্বিগুলো আর স্টিভের ছায়াগুলো একই সাথে থেমে গেল। এক মুহূর্তের মধ্যেই তারা খ্যাপাটে হয়ে ছুটল। খাওয়ার সময় ক্ষুধার্ত কুকুরের দল যেমন ছোটে, তারা ঠিক সেভাবেই মাঠের মাঝখানের দিকে ছুটে গেল। স্টিভ, যে ক্লাইনকে নিয়ন্ত্রণ করে সহজেই মেরে ফেলার জন্য জাদুকরী পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল, সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। তারপর তার মুখে এক বিভ্রান্ত এবং অবাক হওয়ার ভঙ্গি ফুটে উঠল। কোনো এক অদ্ভুত কারণে সে আবিষ্কার করল যে সে তার নিয়ন্ত্রণে থাকা অপার্থিব জীবগুলোকে আর আদেশ দিতে পারছে না। তার জীবনে এটাই ছিল প্রথমবার এমন ঘটনা। একই সাথে ক্লাইন তুড়ি বাজাল। এর ফলে আরও কয়েকটা বোমা বিস্ফোরিত হল এবং বিভিন্ন জায়গায় লাল শিখা আকাশে আছড়ে পড়ল। সে আগুনের এক কুণ্ড থেকে অন্য কুণ্ডে লাফ দিতে লাগল এবং মাঠের বাইরের দিকে চলে যেতে শুরু করল। তুমি পালাতে চাও, স্টিভ ফিসফিস করে বলল। সে তার টার্গেটকে ধরার জন্য অদৃশ্য হওয়ার প্রস্তুতি নিতেই দেখল যে জম্বি আর ছায়াগুলো মাটি খুঁড়ে একটা চারকোনা ধাতব বাক্স বের করেছে। তারা সেই বাক্সের ভেতরের জিনিসের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। শীঘ্রই একটি ছায়া জয়ী হল। সেটা আকারে বড় হয়ে গেল এবং মনে হল যেন কোনো বুদ্ধিমান প্রাণীর মতো সেটা অন্য একদিকে উড়াল দিল। তার মানে ওই জিনিসটা আমার কাজে দেরি করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, যাতে সে সফলভাবে পালাতে পারে। সে এখনও জানে না যে একজন রেথ আর স্কারলেট লুনার করোনা কি করতে পারে। স্টিভ সাময়িকভাবে ক্লাইনের পিছু নেওয়া ছেড়ে দিল। সে বায়োলজিক্যাল পয়জন বটল পকেটে রেখে দিল এবং হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়ে একটি জমাট বাঁধা বরফের স্তরের ওপর আবির্ভূত হল। সে তার ভয়ানক গতি ব্যবহার করে নিজের একটা প্রতিচ্ছবি পেছনে ফেলে সেই বিশাল ছায়াটার পেছনে এসে হাজির হল। স্টিভের চোখ দুটো গাঢ় সবুজ আলোয় জ্বলে উঠল। সেই ছায়াটি মুহূর্তের মধ্যেই কোনো শব্দ ছাড়াই বাতাসে মিলিয়ে গেল এবং তার হাতের জিনিসটি নিচে পড়ে গেল। অন্যান্য জম্বি আর ছায়াগুলো স্টিভের মতো শক্তিশালী অস্তিত্বের সেই ভয়াবহ আভা উপেক্ষা করেই জিনিসটা পাওয়ার জন্য ছুটে আসল। স্টিভ ক্রমেই উদ্বিগ্ন আর কৌতূহলী হয়ে উঠছিল। সে দেখল যে তার আধ্যাত্মিক ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় ওই জিনিসটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না, যা এই জম্বি আর ছায়াগুলোর মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। সে এক পা এগিয়ে গিয়ে তার বাম হাত দিয়ে জিনিসটা ধরল। সেটা ছিল গাঢ় সোনালি রঙের একটা চাবির রিং। সেখানে একটা প্রাচীন আর চমৎকার তামার বাঁশি ঝুলছিল। তামার বাঁশিটার পাশেই ছিল সাধারণ একটা ব্রোঞ্জের চাবি। স্টিভের ফ্যাকাশে হাতের তালুর ওপর ওগুলো একে অপরের সাথে লেগেছিল। একই সময়ে স্টিভের ডান হাতে থাকা স্কারলেট লুনার করোনা শান্তভাবে একটা লালচে আভা ছড়াচ্ছিল, যা দেখতে ছোটখাটো একটা পূর্ণিমার চাঁদের মতো লাগছিল। স্টিভের মাথায় কোনো চিন্তা আসার আগেই এক ক্ষীণ অথচ খুব অদ্ভুত শব্দ তার মস্তিষ্কে ঢুকে গেল। সেই শব্দটা তার স্নায়ুগুলোকে ছিঁড়ে ফেলছিল এবং মাথার খুলিতে আঁচড় কাটছিল। স্টিভ এক করুণ আর্তচিৎকার করে উঠল এবং মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তার হাতের স্কারলেট লুনার করোনা এবং সেই তামার বাঁশি ও চাবির রিংটা একই সাথে ছিটকে দূরে পড়ে গেল। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগল এবং তার শরীর ফুলে উঠে বাইরের দিকে বেরিয়ে আসতে লাগল। তার শরীর থেকে ছোট বাচ্চাদের হাতের মতো ছোট ছোট অনেকগুলো হাত গজাচ্ছিল। তার শরীরের ভেতরে দুর্গন্ধযুক্ত হালকা হলুদ রঙের তরল ছপছপ করছিল। এই মুহূর্তে আবার আগুন জ্বলে উঠল। পালিয়ে যাওয়া ক্লাইন আবার লাফ দিয়ে বের হল এবং স্কারলেট লুনার করোনা যেদিকে উড়ছিল সেদিকেই আবির্ভূত হল। সে সেই মিস্টিক্যাল আইটেমটা ধরার চেষ্টা করল না, বরং আলতো করে একটা ধাক্কা দিয়ে সেটার পথ পরিবর্তন করে দিল, যাতে সেটা দুর্বল হয়ে পড়া মিস শ্যারনের দিকে উড়ে যায়। স্টিভের ব্যথার আর্তনাদ ধীরে ধীরে কমে আসছিল। স্কারলেট লুনার করোনা নিখুঁতভাবে শ্যারনের ওপর গিয়ে পড়ল। শ্যারনের শরীর মুহূর্তেই নিরাকার বা অদৃশ্য হয়ে গেল। তার নীল চোখগুলো যেগুলো ফোকাস হারিয়ে ফেলেছিল সেগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল। নিজের ডান হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে তিনি বাম হাত দিয়ে সেই হাতের তালুর সমান গয়নাটা ধরলেন, যাতে গাঢ় লাল রঙের চুনি পাথর বসানো ছিল। তার শরীর ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করল। স্কারলেট লুনার করোনা তার ব্যবহারকারীকে পূর্ণিমার চাঁদের প্রভাব থেকে মুক্তি দেয়। শ্যারন আর এখন দুর্বল নন, আর তার স্পিরিট বডি রূপে তিনি এই বিষকে ভয় পান না। এই সময় জম্বি আর ছায়াগুলো আবার এক জায়গায় জড়ো হল এবং সেই মাস্টার কি আর এজিকের তামার বাঁশির জন্য লড়াই করতে লাগল। ক্লাইন সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে তার বাম হাত তুলল এবং আঙুল দিয়ে নির্দেশ করল। তার বুকের ওপর থাকা সানব্রুজ থেকে গাঢ় সোনালি আলো ঠিকরে বের হল এবং পরক্ষণেই সেটা অদৃশ্য হয়ে গেল। আকাশ থেকে এক প্রচণ্ড উজ্জ্বল আর পবিত্র আলো নেমে আসল। সেই আলো জম্বি আর ছায়াগুলোর ওপর আছড়ে পড়ল, যারা তখনও লড়াই করছিল। দিনের আলোর মতো সেই উজ্জ্বলতায় স্বচ্ছ আর কিম্ভূতকিমাকার ছায়াগুলো দ্রুত গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সেই ফ্যাকাশে আর দুর্গন্ধযুক্ত মৃতদেহগুলো থেকে প্রথমে কালো ধোঁয়া বের হল, তারপর সেগুলো মোমবাতির মতো দাউদাউ করে জ্বলতে শুরু করল। আলো যখন অদৃশ্য হল
তখন সেখানে এজিকের সেই প্রাচীন তামার মাসি আর মাস্টার কি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ওগুলো একটা কালো হয়ে যাওয়া চাবির রিংয়ে ঝুলে শান্তভাবে পড়েছিল। এদিকে শ্যারন ম্যারিকের দিকে খেয়াল দিচ্ছিলেন না, যার আঘাত টায়ারের কারণে আরও গুরুতর হয়ে উঠছিল। বরং তিনি আয়নার মতো জিনিসের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতা ব্যবহার করে সেই বরফের স্তরের কাছে পৌঁছালেন যা স্টিভ আগে ব্যবহার করেছিল। তিনি স্টিভের দিকে তার ডান হাত প্রসারিত করলেন, যে তখন একটা দানবে রূপান্তরিত হচ্ছিল। শ্যারন তার হাতের তালু শত্রুর দিকে তাক করে হাতটা বড় করে প্রসারিত করলেন। অগণিত আলোর রশ্মি বের হয়ে আসল এবং দ্রুত একে অপরের সাথে মিলে গিয়ে সেই রহস্যময় কারুকাজ করা ব্রোঞ্জের দরজাটি তৈরি করল। ক্রিক, এক কান ঝালাপালা করা শব্দ হল। শ্যারনের মাথার সেই ছোট কালো টুপিটা এক দমকা হাওয়ায় উড়ে গেল। তার সুন্দর করে আঁচড়ানো সোনালি চুলগুলো এলোমেলো হয়ে পিঠের ওপর ছড়িয়ে পড়ল। এটা স্পষ্ট ছিল যে এই মিস্টিক্যাল আইটেমটি আবার ব্যবহার করা তার জন্য বেশ কষ্টসাধ্য হচ্ছে। ক্রিক। সেই রহস্যময় ব্রোঞ্জের দরজায় একটা ফাটল দেখা দিল। বাতাসে ভেসে আসলো অট্টহাসি, কান্নাকাটি আর চিৎকারের এক অদ্ভুত মিশ্রণ। অজস্র হাত, যেগুলোর কোনোটা দাঁতে ভরা আবার কোনোটার গায়ের চামড়া নেই, দরজা দিয়ে বেরিয়ে আসলো। হাতগুলো পাগলের মতো স্টিভকে ধরার জন্য হাতড়াতে লাগল। স্টিভের শরীরের পুঁজভর্তি ফোসকাগুলো একটা একটা করে ফেটে যাচ্ছিল। অদ্ভুত গাঢ় সবুজ লতাগুলো, যেগুলোর গায়ে শিশুদের মুখের আকৃতি ছিল এবং পিচ্ছিল মায়াবী সুঁড়গুলো সেই সিকোয়েন্স 5 ক্ষমতার অধিকারী লোকটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। আহ! স্টিভ আবার চিৎকার করে উঠল। তার শরীর থেকে যে হালকা হলুদ পুঁজ বের হচ্ছিল তা তার পুরো শরীর ঢেকে দিয়েছিল। এর ফলে সে কোনোমতে নিজেকে সেই দরজার টান থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তার মুখে একটা উজ্জ্বল লাল রঙের ফাটল দেখা দিল। সেই ফাটলের ভেতরে একটা গর্ত ছিল যা কোনো এক অন্ধকার টানেলের দিকে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ক্লাইন তার রিভলভার তুলল এবং স্টিভকে লক্ষ্য করল। কোনো দেরি বা দ্বিধা ছাড়াই ক্লাইন তার ছদ্মবেশী মুখে সেই হফটপ হ্যাট পরে শান্তভাবে ট্রিগার টিপল। বাং বাং! সানব্রুচের এক ঝলক আলোর সাথে সাথে পবিত্রতায় ভরা দুটো বুলেট নিখুঁতভাবে স্টিভের মাথায় গিয়ে লাগল। যদিও সেগুলো তার চামড়া বা হাড় ভেদ করতে পারল না, কিন্তু বুলেটগুলো প্রচণ্ড বেগে জ্বলে উঠল। এর ফলে স্টিভ একটা জ্বলন্ত মশালে পরিণত হল। আহ! আরও একটা আর্তচিৎকার করে স্টিভ সেই মায়াবী ব্রোঞ্জের দরজার আরও কাছে চলে গেল। ক্লাইন তার রিভলভারের সিলিন্ডার খুলে ফেলল। ব্যবহৃত বুলেটের খোসাগুলো মাটিতে পড়ে গেল। সে বিয়ন্ডার বুলেট ভর্তি একটা ধাতব বাক্স বের করল। একই সময়ে সে আবারও তার আধ্যাত্মিক শক্তি সানব্রুচের ভেতর প্রবাহিত করল। 2, 1 আকাশ থেকে এক নির্মল আর নিখুঁত আলোর স্তম্ভ নেমে আসল এবং সরাসরি স্টিভের শরীরে আঘাত করল। এই সুযোগে ক্লাইন 3টে পিউরিফাইং বুলেট আর 3টে এক্সোরসিজম বুলেট সিলিন্ডারে ভরল এবং সেটা সজোরে বন্ধ করল। সে আবার স্টিভের মাথা লক্ষ্য করল। গাঢ় সোনালি ব্রোচের সেই ঝলকানির সাথে সাথে সে পরপর 6 বার ট্রিগার টিপল। বাং 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 বাং!